I am Dr. Surajit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. Hi friend, আমি ডাক্তার সুরজিৎ ঘোষ। আমার চ্যানেল ডক্টর ঘোষ প্রেজেন্টসে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় সাধারণ অসুখ টিস্যু লবণ চিকিৎসা পর্ব 33, টনসিলাইটিস। টনসিলাইটিস কি? হোয়াট ইজ টনসিলাইটিস? টনসিলাইটিস কি জানার আগে টনসিল কি জানা দরকার। আমাদের জিভের পিছন দিকে গলার যেখানটা ওরোফ্যারিংস বলা হয় টেকনিক্যাল ভাষায়, দুধারে দুটো সামান্য স্ফীত লিম্ফ টিস্যু মাস, লিম্ফ গ্ল্যান্ড বলা হয়, আছে। এদের টনসিল বলে। আমি একটু পরে ছবিতে বুঝিয়ে দিচ্ছি। নাকের পিছনে যেখানে নাসাপাত গলায় মিলিত হয়েছে সেখানেও একটি লিম্ফ গ্ল্যান্ড আছে যাকে অ্যাডিনয়েড বলে। এদের দুজনেই একই ধরনের কাজ করে। এদের কাজ মুখ ও নাক দিয়ে প্রবিষ্ট খাদ্য, পানীয়, শ্বাসবায়ু বাহিত ক্ষতিকারক মাইক্রোব যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি দেহ অভ্যন্তরে ঢুকতে না দেওয়া। এই টনসিল দুটির প্রদাহকে টনসিলাইটিস আর অ্যাডিনয়েডের প্রদাহকে অ্যাডিনয়েডাইটিস বলে। এ ধরনের প্রদাহ শিশু, টিনেজারদের বেশি হলেও বয়স্কদেরও হতে পারে, বাস্তবিক হয়ও। এবার আমরা এই ছবিগুলো একটু দেখে নিই। দেখুন, এই যে ছবিটা বাঁদিকে, এই উপরে বাঁদিকে যেটা রয়েছে, এটা হচ্ছে গলার ভিতরের ছবি, সুস্থ আছে। সেখানে টনসিল দুটোকে দেখানো, দেখুন টনসিল দুটো দুদিকে দেখানো হয়েছে, কত ছোট ছোট দেখুন। আর এই ছবিটা হলো প্রদাহিত গলা। এই যে প্রদাহিত গলার ছবি, এটা সুস্থ গলার ছবি, এটা প্রদাহিত। প্রদাহিত যখন হয়েছে তখন অবস্থা দেখুন, টনসিল দুটো ফলে বড় বড় প্রদাহিত হয়েছে। এখানে যে উভুলা আছে, এই যে উভুলাটা, যেটাকে আলজিভ বলে, ইংরেজিতে উভুলা বলে, সেইটা কত ফুলে গেছে লক্ষ্য করুন। আর গলার ভিতরটাও এখানে যতটা লাল তার চেয়ে বেশি লাল, অর্থাৎ এখানে গলাটা পুরো প্রদাহিত হয়ে আছে। গলার ভিতর যেটা ফ্যারিংস দেখা যাচ্ছে, ওরোফ্যারিংসের অঞ্চলটা, সেটা পুরো লাল। টনসিল দুটো একদম ফুলে উঠে লাল হয়েছে, উভুলাটাও বেশ ফুলে উঠেছে। দু জায়গাতেই জিভটাকে দেখানো হয়েছে, এখানে এটা জিভ, এখানে এটা জিভ, এই যে জিভ দুটো দেখানো হয়েছে। আর নিচে রয়েছে দেখুন, এই যে বাচ্চাটা, এই যে এটা হলো মুখের চ্যানেলটা, গলায় এসে গেছে। আর এই হলো নাক। এই নাকের শেষের দিকে দেখুন লেখা রয়েছে অ্যাডিনয়েড। এই অ্যাডিনয়েডটা হচ্ছে সুস্থ অ্যাডিনয়েড, ছোট্ট মতো। আর এই দেখুন প্রদাহিত অ্যাডিনয়েড, কত বড় হয়ে উঠেছে, প্রদাহিত। এই যেমন টনসিলের অপারেশন হয় টনসিলেক্টমি, তেমনি অ্যাডিনয়েডের অপারেশন হয়, একে অ্যাডিনয়েডেক্টমি বলে। তবে এই ঘটনাটা কম হয় বলেই টনসিল নিয়ে আমরা আলোচনা করব, এবং এই পুরো আলোচনাটার নামও দেওয়া হয় যে টনসিলাইটিস। এখানে অ্যাডিনয়েড জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য আমি দেখিয়ে দিলাম, আর অ্যাডিনয়েড নিয়ে কোনো আলোচনা করা হবে না, কারণ অ্যাডিনয়েডের সবকিছুই টনসিলের সঙ্গে এক। তফাৎ হচ্ছে অ্যাডিনয়েড কম হয়, টনসিলাইটিসটা বেশি হয়। অ্যাডিনয়েডাইটিস কম হয়, টনসিলাইটিস বেশি হয়। সেই কারণে পুরো আলোচনাটা আমরা টনসিলাইটিসের উপরেই রেখে দিচ্ছি। টনসিলাইটিসের লক্ষণ কি কি? হোয়াট আর সিমটমস অফ টনসিলাইটিস? 1. স্ফীত লাল টনসিল। 2. টনসিলের উপর সাদা বা হলুদাভ লেপ বা প্যাচ। 3. গলা ব্যথা। 4. ঢোক গিলতে বা খাদ্য পানীয় গলাধ্যকরণে অসুবিধা। 5. শীত জ্বর, অর্থাৎ কাঁপুনি দিয়ে জ্বরও আসতে পারে। 6. ঘাড়ের লিম্ফ গ্ল্যান্ড স্ফীত বা ব্যথাযুক্ত। 7. কানে ব্যথা যন্ত্রণা। 8. মাথা যন্ত্রণা। 9. চাপা গলার স্বর। 10. নিঃশ্বাসে দুর্গন্ধ। 11. ঘাড়ে ব্যথা, ঘাড় শক্ত। 12. স্লিপ অ্যাপনিয়া। এটা তখন হয় যখন গ্ল্যান্ডগুলো খুব বড় হয়ে গিয়ে বাতাস যাওয়ার রাস্তাও প্রায় বন্ধ করে দেয়। ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে ঘুম ভেঙে যাওয়ার যে টেন্ডেন্সি তাকে বলে স্লিপ অ্যাপনিয়া। এটা খুব সিরিয়াস সিমটম। এছাড়া শিশুদের মুখ থেকে প্রচুর লালা বা নাল পড়া, খেতে বা পান করতে না চাওয়া, তুচ্ছ কারণে ক্ষেপে ওঠা ইত্যাদি লক্ষণ থাকতে পারে। মনে রাখতে হবে এগুলো কিন্তু সবই মোটামুটি অ্যাকিউট টনসিলাইটিসের লক্ষণ। প্রথম ছবিগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন, ফার্স্ট যে ছবিটা রয়েছে, এখানে সেই টনসিলের উপরে বিভিন্ন সাদা বা হলুদ ধরনের যে প্যাচগুলো তৈরি হয় সেটা দেখানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি কিছুই নয়, এগুলো হলো মরে যাওয়া ব্যাকটেরিয়া, তারপরে WBC যারা লড়াই করতে গিয়ে মারা গেছে তারা, এই সব কিছু মিলেমিশে এই পুঁজ বা হলুদ বা সাদা লেপগুলো তৈরি হয়। আর টনসিলগুলো ফুলে যাওয়ার কারণ হলো টনসিল কোষ যখন লড়াই চালায়
ব্যাকটেরিয়ার সঙ্গে, তখন তাদের বংশবৃদ্ধি করার জন্য তারা নিজেরাই নতুন কোষ তৈরি করে, তার ফলে এগুলো আয়তনে বেড়ে যায়। স্ফীতনের গ্ল্যান্ড, করে দেখুন এই বাচ্চা মেয়েটির কানের ঠিক তলায় আর এই চোয়ালের তলায় এরা দুটো সাদা স্পট আছে, এগুলো কিন্তু নেক গ্ল্যান্ডস। এগুলো টাচ করলে পরিষ্কার আঙুলের তলায় মটরের দানার মতো পাওয়া যায় এবং এগুলো কখনো ফুলে কখনো ব্যথা হয়। এই বাচ্চাটি কানের যন্ত্রণা আঙুল দিয়ে দেখাচ্ছে, এই বাচ্চাটির মাথার যন্ত্রণা, এগুলো সবই কিন্তু এই টনসিলেরই সাইড সিমটমস। গলায় ব্যথা কিন্তু সেই সিমটমে নানা রকম ছড়িয়ে পড়া। হ্যালিটোসিস, হ্যালিটোসিস কথার অর্থ হলো নিঃশ্বাসে দুর্গন্ধ। নিঃশ্বাসে দুর্গন্ধ টনসিলের একটা অন্যতম লক্ষণ। পার্টিকুলারলি ক্রনিক টনসিলে তো একেবারে মানে যাদের হয় তারা জানে তারা যে কি বিপদে পড়ে, মানুষজনের কাছে যেতে পারে না, তারা নিজেরাই মানে গুটিয়ে যায়, এক ধরনের সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতে চেষ্টা করে, এতটাই তাদের এই জিনিসটা বাড়াবাড়ি হয়। টনসিলাইটিস কারণ কি? হোয়াট ইজ দ্য কজ অফ টনসিলাইটিস? প্রধানত সাধারণ ভাইরাস যেমন কমন কোল্ড ভাইরাস বা ইবি ভাইরাস, ইবি ভাইরাস মানে এপস্টেইন বার ভাইরাস, ও ব্যাকটেরিয়াকে যেমন স্ট্রেপ্টোকক্কাস এ টনসিলাইটিস কারণ বলে বলা হয়ে থাকে। মানে ডাক্তারি ভাষায় বলা হবে এটা হয় ব্যাকটেরিয়াতে হয় নয় ভাইরাসে হয়। তবে রিকারেন্ট ও ক্রনিক টনসিলাইটিসের কারণ শুধুমাত্র ব্যাকটেরিয়া বা ভাইরাস নয়। রিকারেন্ট মানে যে বারবার হয়, আর ক্রনিক মানে দীর্ঘদিন ধরে যা হচ্ছে, বছরের বছর ধরে। সেগুলো কিন্তু শুধু ব্যাকটেরিয়া ভাইরাস নয়, সেই সঙ্গে হোস্ট অর্থাৎ যে মানুষটা যার উপর হচ্ছে সে মানুষও অবশ্যই কারণ, যার জন্য কিছু বয়স্ক মানুষ, সবাই নয়, মারাত্মক টনসিলাইটিসে বছর বছর ভুগতে থাকেন। অর্থাৎ শুধু ব্যাকটেরিয়া ভাইরাস কারণ হতে পারে না, মানুষ একটা পয়েন্ট, যিনি হোস্ট, যিনি ধারণ করে আছেন তারও কারণ। এটা তাদের ধাতগত ত্রুটির কারণে যে জন্মসূত্রে পাওয়া হয়, যা সারানো বেশ শক্ত। নিচে ছবিগুলো যেগুলো রয়েছে এগুলো সবকটাই ওই মাইক্রোওয়েভ ছবি। প্রথমে রয়েছে কমন কোল্ড ভাইরাস, তারপরে এপস্টেইন বার ভাইরাস, আর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস এ, এটা কিন্তু ব্যাকটেরিয়া, আর ওরা দুজন হলো ভাইরাস, তাদের ছবিগুলো দেওয়া আছে। টনসিল সংক্রমিত হয় কেন? Why do tonsil get infected? টনসিল দুটি আমাদের শরীরের ইমিউন সিস্টেমের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, যারা মুখ দিয়ে প্রবিষ্ট মাইক্রোবদের দেহের ভিতরে প্রবেশ আটকায়। রাত দিন সবসময় এই কাজ করতে গিয়ে তারা নিজেরই আক্রান্ত হয়। প্রবিষ্ট মাইক্রোবদের সাথে লড়াই চালাতে আরো লিম্ফ টিস্যুর প্রয়োজন হয়, তাই নতুন টিস্যু সৃষ্টির কারণে এরা ফুলে ওঠে। টনসিল দুটির বিশেষ ধরনের কাজের জন্যই তারা সংক্রমিত হয়। ডান দিকে এই সময় ছবিটা আমরা এর সঙ্গে দেখে নিই, এর সঙ্গে এটা যুক্ত রয়েছে। ডান দিকে ছবিটা রয়েছে, লক্ষ্য করুন, এটা হচ্ছে ইমিউন সিস্টেমের ছবি। ইমিউন সিস্টেম দেখুন একদম উপর থেকে লেখা আছে অ্যাডিনয়েড। আমি এই টনসিল শুরুর সময় একদম ফার্স্ট শুরুতেই বলেছিলাম যে অ্যাডিনয়েড বলে একটা গ্ল্যান্ড আমাদের নাকের তলার দিকে পেছন দিকে আছে, ঠিক টনসিলের যেমন টনসিলের গলায় এই নাকের পেছন দিকে আছে, সেটাও কিন্তু এক ধরনের লিম্ফ টিস্যু। তো লিম্ফয়েড টিস্যু হলেই সেই ইমিউন সিস্টেমের অংশ হবে, তাই অ্যাডিনয়েড, টনসিল, থাইমাস, বোন ম্যারো, স্প্লিন, লিম্ফ নোডস এই সমস্ত ইমিউন সিস্টেমের অংশ। তবে সব ছবি এখানে নেই। যেমন ধরুন এই যে লিম্ফ নোড শুধু এখানে কুচকির কাছে দেখেছে, কুচকির কাছে ছাড়াও এটা অ্যাবডোমেনের ভিতরে আছে, বুকের ভিতরে আছে, বগলে আছে, ঘাড়ের কাছে আছে, প্রচুর লিম্ফ নোড আছে। বোন ম্যারো বলে এক জায়গায় লেখা, সারা শরীরে বোন ম্যারো, যেখানে এখানে বোন সেখানে সেখানে বোন ম্যারো ছড়ানো। স্প্লিন অবশ্য একটাই, টনসিল ওই জায়গাটাই। থাইমাস গ্ল্যান্ডও বুকের এখানে আছে, পরে এটা বেশি দিন থাকে না, জন্মের পরে মানে একটু বড় হয়ে যাওয়ার সঙ্গে থাইমাস গ্ল্যান্ডটা আস্তে আস্তে মানে হাফিস হয়ে যাওয়া, উড়ে থাকে না, কোনো কাজে লাগে না বলে উড়েও যায়। যাই হোক, এই হলো আমাদের ইমিউন সিস্টেমের অংশ। ইমিউন সিস্টেম নিয়ে আজকাল প্রচুর ইমিউন আরম্ভ হয়েছে। তো এটা খুব সিরিয়াস একটা জিনিস, যেটার মূল কাজ হলো শরীরকে যে কোনো ধরনের মানে ইনফেকশন বলুন বা বহিরাগত কোনো শত্রু, সেটা কেমিক্যাল হতে পারে, সেটা কোনো রে হতে পারে, শরীরের যে কোনো ক্ষতিকে আটকাবার চেষ্টা করে আমাদের ইমিউন সিস্টেম, যে কোনো ধরনের ক্ষতি। এটা আমাদের স্বাভাবিক জন্মগত, এটাকে নষ্ট করি বলেই আমাদের এত অসুখ বিসুখ। যদি এটাকে আমরা সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের অসুখ অনেক কমে যাবে। সেই নিয়ে আজকাল খুব ইমিউন করে উঠেছে, যদিও বেশিরভাগই লোকে জানে না যে ইমিউন সিস্টেমটাকে কিভাবে প্রিজার্ভ করতে হয়। তারা ভালো ভালো খাবার খেলে ইমিউন সিস্টেম স্ট্রং হয়, তা কিন্তু একদমই নয়। ইমিউন সিস্টেমকে নিয়ে পরে আমি একটা বড় ভিডিও বানাবার
আশা আছে আমার। টনসিলাইটিস কি কি ধরনের হয় এটা আগে থেকে কন্টিনিউ হয়ে আসছে, দুটো ডট মানে সবসময় কন্টিনিউশন, এটা বুঝবেন। হোয়াট আর দ্য টাইপস অফ টনসিলাইটিস? নাম্বার 2, রিকারেন্ট। রিকারেন্ট টাইপ, এক বছরে 5 থেকে 7 বার টনসিলাইটিস আক্রমণ, বা গত 2 বছরের প্রতি বছরে অন্তত 5 বার করে, বা গত 3 বছরের প্রতি বছর 3 বার করে টনসিলাইটিস আক্রমণ হলে সেই ধরনের টনসিলাইটিসকে বলা হয় রিকারেন্ট টনসিলাইটিস। 3, ক্রনিক টনসিলাইটিস। ক্রনিক টনসিলাইটিস আক্রমণ একটানা দীর্ঘ সময় ধরে চলে। ক্রনিক টনসিলাইটিসের লক্ষণাবলী সংখ্যাটা কমে আসে। মোটামুটি এই লক্ষণগুলি দেখা যায়: 1, কম বেশি গলা ব্যথা, নিঃশ্বাসে দুর্গন্ধ, নেক গ্ল্যান্ড স্ফীতি ও ব্যথা। ক্রনিক টনসিল প্রদাহের কারণে মৃত কোষ, লালা, জীবাণু, খাদ্যকণা পরস্পর যুক্ত হয়ে টনসিলের খাঁজে জমে ও পরে টনসিল স্টোন তৈরি করে। এগুলি কখনো কখনো নিজে থেকেই বেরিয়ে আসে। সহজ গৃহ চিকিৎসায় বের করে ফেলা যায় বা ডাক্তারের সাহায্যও নেওয়া যায়। ডাক্তারি ভাষায় এই স্টোনকে টনসিলোলিথ বলে। ডান পাশে ছোট্ট করে ওই টনসিল স্টোনের ছবি উপরে দেখানো হয়েছে এবং তার তলায় নিরাময় প্রতিরোধের ঘরোয়া উপায় বলা হয়েছে। 1 হচ্ছে নিয়মিত পেঁয়াজ, রসুন, টক দই, গাজর, আপেল খাওয়া। এই সমস্ত খাদ্যের গুণের ফলে, অর্থাৎ এই সমস্ত খাদ্যের মধ্যে যে ধরনের কেমিক্যালস থাকে, খাদ্যের মধ্যে থাকে, তো সবসময় একটা পেঁয়াজ যখন গাছ থেকে রস বেরোচ্ছে, রসুন খাচ্ছে, এই ধরনের প্রতি খাবারের মধ্যে যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের সাহায্যে এই সমস্ত স্টোনগুলো ধীরে ধীরে গলে যায়। নুন জলে গার্গল করা বা অ্যাপেল সাইডার ভিনিগার, লোকো ভিনিগার দ্রবণ দিয়ে গার্গল করা, এতেও ওগুলো গলে ছোট হয়ে গিয়ে বেরিয়ে আসে। নাক বন্ধ করে জোরে কাশলে স্টোন মুখ দিয়ে বেরিয়ে যায়, অনেক সময়তেই এটা ঘটে। এছাড়া নরম বার্ড, ওই ছবিতে দেখানো আছে স্টিক দুপাশে তুলে দেওয়া, এই নরম বার্ড দিয়ে ছবি যেমন দেখানো আছে, এখান দিয়েও ওই হাত দিয়ে যদি চোখ দেখতে পাওয়া যায় ওপর থেকে যে স্টোনটা রয়েছে, তাহলে হালকা করে টেনে বার করে নেওয়া যায়। তবে কখনোই বেশি ফোর্স দিয়ে করা উচিত হবে না। বেশি ফোর্স দিয়ে করা উচিত হবে না। যদি হালকাভাবে বেরিয়ে যায় ভালো, না হলে বা প্রয়োজন হলে ডাক্তারের সাহায্য নেওয়া যেতে পারে। টনসিলাইটিস কি সংক্রামক? ইজ টনসিলাইটিস কন্টিজিয়াস? অর্থাৎ এটা ছোঁয়াচে রোগ কিনা? টনসিলাইটিসের বিভিন্ন পর্যায়, টনসিলাইটিসের বিভিন্ন পর্যায়, টনসিলাইটিস আক্রমণের আগে, তারপর যখন টনসিলের আক্রমণ হলো, তারপর রাস্তায় টনসিলাইটিস চলে যাচ্ছে, এর বিভিন্ন ধাপে, বিশেষ করে আক্রমণের ঠিক আগে এবং আক্রমণটা সেরে যাওয়ার ঠিক পরে খুব সংক্রামক থাকে এই টনসিলাইটিস। বাস্তবিক এই কারণে স্কুল, খেলার মাঠ, পার্ক, সামাজিক অনুষ্ঠান থেকে এই অসুখ ছড়িয়ে পড়ে। সংক্রমণ ড্রপলেট পদ্ধতিতে ছড়ায়। ড্রপলেট পদ্ধতি একদম ডান দিকের তলায় ছবিতে দেখানো হয়েছে। ড্রপলেট কি করে? কাশলো, হাঁচলো, কথা বললো, জোরে চিৎকার করলো, গান গাইলো, এভাবে যখন আমরা কাজগুলো করি আমাদের মুখ থেকে দেখা যায় না, কিন্তু অদৃশ্য ছোট ছোট জলকণা বেরিয়ে পড়ে। সেই সমস্ত জলকণার মধ্যে ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে, তারা অসুখটাকে সংক্রামিত করে। একে বলে ড্রপলেট ইনফেকশন পদ্ধতি। হাত ধোয়া, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব রক্ষা, নুন জলে গার্গল, যখন তখন মুখে হাত না দেওয়া ইত্যাদি এই সংক্রমণ প্রতিরোধ করতে পারে। ছবিগুলোর একদম উপরের ডান দিকে রয়েছে এই বাচ্চা ছেলেরা স্কুলের মাঠে খেলছে, নিচে সোশ্যাল গ্যাদারিং, আর তার তলায় রয়েছে ড্রপলেট ইনফেকশন। এইগুলো হচ্ছে ছড়িয়ে যাওয়ার রাস্তা, যেভাবে অসুখটা ছড়ায়। আর নিচের তলার দিকে রয়েছে কিভাবে এটাকে প্রিভেন্ট করা যাবে। প্রথম হচ্ছে হাত ধোয়া বা হাতকে স্টেরিলাইজড পাওয়া যায়, বিভিন্ন ধরনের অ্যালকোহল বা আরো অনেক তরল টল পাওয়া যায়, সেগুলো দিয়ে হাতটাকে বীজাণু শূন্য করে নেওয়া। তারপর হচ্ছে মাস্ক, যথারীতি মাস্ক ব্যবহার করলে ড্রপলেট ইনফেকশন কমে যাবে। আর 3 নম্বর হলো সোশ্যাল ডিস্টেন্সিং, ডিস্টেন্স প্রিভেনশনের জন্য সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা। কমন যে কোনো ড্রপলেট ইনফেকশন এইভাবেই কন্ট্রোল করা হয়। যে কোনো ধরনের ড্রপলেট ইনফেকশন, যদি সেটা মারাত্মক ধরনের হয় তাহলে অবশ্য আরো স্ট্রিক্টলি করতে হবে। যদি কম মারাত্মক হয় তাহলেও কিন্তু পদ্ধতি একই থাকবে। টনসিলাইটিসে কখন ফেরামফস ব্যবহার করা হয়? ফেরামফস ফর টনসিলাইটিস: লাল প্রদাহিত টনসিল, ঢোক গিলতে গেলে গলায় ব্যথা, জ্বর ভাব, মাথায় বা কানে যন্ত্রণা, অসুখের শুরুতে প্রথম ওষুধ। এ সময় টনসিল স্ফীতি শুরু হয়। টনসিলাইটিস কখন ক্যালিমিউর প্রয়োগ করা হয়? ক্যালিমিউর ফর টনসিলাইটিস:
টনসিল দুটি যথেষ্ট স্ফীত, গলায় সাদা বা ধূসর স্পট দেখা যায়। ক্রনিক বা অ্যাকিউট দুরকম টনসিলাইটিসই যখন টনসিল স্ফীত থাকে মানে তখন এটা ব্যবহার্য। টনসিলাইটিসে কখন ক্যালিফস ব্যবহার করা হয়? ক্যালিফস ফর টনসিলাইটিস। টনসিল দুটি বড়, অত্যন্ত ব্যথাযুক্ত। উভয় টনসিলের উপর সাদা কঠিন পদার্থ জমে থাকে, অনেকটা ডিপথিরিয়ার মেমব্রেনের মতো। সেই সঙ্গে বিশ্রী নিঃশ্বাস দুর্গন্ধ, যেটাকে হ্যালিডোসিস বলে। টনসিলাইটিসে কখন নেট্রাম ফস ব্যবহার করা হয়? নেট্রাম ফস ফর টনসিলাইটিস। ক্রনিক টনসিলাইটিস, টনসিলের উপর সোনালী হলুদ লেপ, সঙ্গে পেটের অম্লের অসুখ থাকে। টনসিলাইটিসে কখন ম্যাক ফস ব্যবহার করা হয়? ম্যাক ফস ফর টনসিলাইটিস। ডান দিকে টনসিল বেশি আক্রান্ত, গলা লাল, ফোলা ফোলা ভাব, রোগী খুব শীতার্ত, ক্লান্ত, মাথা যন্ত্রণা থাকে, মুখ লাল। টনসিলাইটিসে কখন ক্যালকেরিয়া সাল ব্যবহার করা হয়? ক্যালকেরিয়া সাল ফর টনসিলাইটিস। টনসিলাইটিসের শেষ অবস্থা, যখন মোটা ক্ষরণে সব ঢেকে যায় বা ফোঁড়া সৃষ্টি হয়, যেটাকে কুইনজি বলে, অর্থাৎ টনসিল ইনফেকশন এত বেশি হয়ে গেছে যে ইনফেকশন পাশের টিস্যুতে সরে গিয়ে সেখানে ফোঁড়া সৃষ্টি হয়েছে, পেরিটনসিলার অ্যাবসেস বলে। খুব সিরিয়াস অবস্থা টনসিলের। ক্যালকেরিয়া সালভ সেখানে ভীষণভাবে কাজ দেয়। টনসিলাইটিসে কখন নেট্রামিউর প্রয়োগ করা হয়? নেট্রামিউর ফর টনসিলাইটিস। ক্রনিক উহুলাইটিস, অর্থাৎ উহুলা মানে আলজিভ, আলজিভারও ক্রনিক ইনফ্লামেশন চলে। ক্রনিক টনসিলাইটিস সেটাও চলছে পাশে, 30x তখন দিতে হবে, কার্যকরী 30x খুব। জিভে আঠালো বুদবুদ, ম্যাপ জিভ, মুখে প্রচুর লালা আসা, তন্দ্রাচ্ছন্নতা, পিপাসা দেখা যায়, চোখ থেকে জল পড়ে, এগুলো নেট্রামিউরের জেনারেল সিমটম। বিশেষত স্কুল ছাত্রীদের পীড়া, রোগী বেশি নুন খাওয়ার অভ্যাস থাকলে অব্যর্থ। তলায় নেট্রামিউরের স্পেশাল জিভের চিহ্ন দেওয়া আছে, পরপর দুটো দেখতে পাচ্ছেন। প্রথমে বাঁদিকে রয়েছে যেটা, এটা হলো সেই ম্যাপ টাং, আর এই হলো আঠালো বুদবুদ লালা, যেটা বলা আছে জিভে আঠালো বুদবুদ। টনসিলাইটিস কখন ক্যালকেরিয়া ফস প্রয়োগ করা হয়? ক্যালকেরিয়া ফস ফর টনসিলাইটিস। ক্রনিক টনসিলাইটিস, লক্ষ্য করুন ক্রনিক টনসিলাইটিস কিন্তু খুব মানে একটা রেয়ার, মানে সারানো বেশ কঠিন কাজ। এইখানে যেখানে যেখানে ক্রনিক টনসিলাইটিস রয়েছে সেগুলোকে ভালো করে মনে রাখা দরকার। ক্রনিক টনসিলাইটিস সরাতে পারলে আপনি প্রচুর লোকের ভালোবাসা এবং শ্রদ্ধা অর্জন করবেন। এটা বড় চ্যালেঞ্জিং জিনিস। ক্রনিক টনসিলাইটিস, মুখ খুলতে কষ্ট, শোনার অসুবিধে, ঢোক গেলার অসুবিধে, গলার স্বর মোটা, কর্কশ। টনসিলাইটিসে কখন সাইলিসিয়া প্রয়োগ করা হয়? সাইলিসিয়া ফর টনসিলাইটিস। ক্রনিক টনসিলাইটিসে যখন পুঁজ সৃষ্টির সম্ভাবনা, তখন তাকে পাকিয়ে ফাটানো বা পুঁজ নিঃসরণ কমিয়ে ক্ষত শুষ্ক করার প্রয়োজনে সাইলিসিয়া সার্জেনের কাজ করে। অর্থাৎ দুদিকেই এই সার্জেনের ছুরি দুদিকেই চলবে। যার পুঁজ হয়নি তাকে পাকিয়ে তুলে পুঁজ করে ফাটিয়ে দেওয়া, আর যার পুঁজ বেরোচ্ছে সেটাকে শুকিয়ে দেওয়া, দুটো কাজই সাইলিসিয়া করবে। এরকম সার্জন পাওয়া খুব কঠিন। সাধারণত সার্জনরা কাটে, এ শুধু কাটবে না, যেখানে পুঁজ সৃষ্টি হয়নি, হওয়ার সম্ভাবনা রয়েছে, দেরি হচ্ছে, সেখানে পুঁজ তৈরি করে দেবে। আর যেখানে প্রচুর পুঁজ বেরোচ্ছে সেখানে কমিয়ে শুকিয়ে দিতে পারে। পুঁজ সাধারণত গাঢ় হলুদ বা পাতলা হতে পারে, তাই দুর্গন্ধ থাকে, সাইলিসিয়ার বৈশিষ্ট্য। তবে সাইলিসিয়া দেওয়া সত্ত্বেও যদি পুঁজ না শুকোয়, কখনো কখনো এটা ঘটে, মনে রাখবেন এটা কিন্তু সর্বক্ষেত্রে প্রযোজ্য হবে। সাইলিসিয়া দেওয়ার পরও যদি পুঁজ না টানে, তখন ক্যালকেরিয়া সালভ হচ্ছে দি অনলি রিমেনিং মেডিসিন। রোগ গেলার সময় সময় গলায় ব্যথা থাকে, মনে হয় যেন টনসিলে পিন ফুটে আছে। টনসিলাইটিসে কখন ক্যালকেরিয়া ফ্লোর প্রয়োগ করা হয়? ক্যালকেরিয়া ফ্লোর ফর টনসিলাইটিস। পুরনো টনসিলাইটিসে যখন টনসিল দুটি প্রোব দিয়ে স্পর্শে অত্যন্ত কঠিন বলে মনে হয়, টনসিলের ভিতরে অনেক সময় ওখানে তোর আঙুল পৌঁছাবে না, ওর জন্য প্রোব আছে, সেসব প্রোব মানে সোজা মেটাল ধাতুর তৈরি, তা সেটার আগাটা ফাইন থাকে, হ্যান্ডেল থাকে, সেটা দিয়ে টনসিলকে হাঁ করে পেশেন্টকে টনসিলে টাচ করা, বোঝা যায় যে টনসিলটার কনসিস্টেন্সিটা কেমন, টনসিলটা নরম না খুব শক্ত। সেখানে যদি কঠিন বলে মনে হয় তখন ক্যালকেরিয়া ফ্লো। নেক গাউনগুলোও সে সময় কঠিন লাগবে, তখনই ক্যালকেরিয়া ফ্লো কাউকে হতাশ করে না। অর্থাৎ গ্ল্যান্ড, যতগুলো গ্ল্যান্ড আছে, টনসিলাইটিস, টনসিল গ্ল্যান্ড এবং আদার গ্ল্যান্ডস সবই যদি হার্ড লাগে, তখন ক্যালকেরিয়া ফ্লোরই দি মেডিসিন।
এই সঙ্গে আজকের ভিডিও শেষ হলো। আপনারা দেখার জন্য, শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অবশ্যই উত্তর দেবো।